হ্যালো গাইস, দিস ইজ সিপি অ্যান্ড আজকে থাকছে একবার এক্সক্লুসিভ নিউজ শুধুমাত্র আপনাদের জন্য। সো লেটস গো। আর যদি মিস করে যান, হ্যাভি ইন্টারেস্টিং জিনিস মিস করে যাবেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমরা কথা বলবো আর্ক আলকেমিস্ট নিয়ে। ইয়েস, ফাইনালি বেঞ্চমার্ক চলে এসেছে অফিসিয়ালি ইন্টেলের আর্ক আলকেমিস্ট গ্রাফিক্সের উপর। তারা কয়েকদিন আগেই অ্যানাউন্স করে দিয়েছে তাদের আর্ক A770 এবং A750 মতো গ্রাফিক্স কার্ড তার রিভিউ এম্বার্গো চলে এসেছে, আর আমরা মোটামুটি একটা ভালো সিগনিফিক্যান্ট স্কোর দেখতে পারছি। ওয়াও, ইটস অ্যামেজিং, কারণ এতদিন পর ফাইনালি আসলো। তো এখানে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তো প্রথম দেখাতে আমাকে মোটামুটি ভালোই লেগেছে নতুন জিপিইউ মেকার হিসেবে। আর তাছাড়াও এই কার্ড দুটি যেখানে পজিশন ধরে নিয়েছে, এটি RX 6600 XTর চেয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। ইভেন আমি যদি কথা বলি RTX 3060-র, তো কিছু গেমসে মোটামুটি ভালো স্কোর করতে পেরেছে, কিছু গেমসে নিচে থেকেছে, অর্থাৎ একটা ভালো পজিশনে আছে। আর এর যদি আমরা প্রাইসিংয়ের দিকেও দেখি, এটাও এক্সাইটিং এই অনুযায়ী। তো এখন কথা হচ্ছে নতুন জিপিইউ মেকার হিসেবে লেটেস্ট জেনারেশনে আমি বলবো, যেহেতু এখনও AMD বা Nvidia তাদের গ্রাফিক্স কার্ড বাজারে ডিরেক্টলি ছেড়ে দেয়নি, অলরেডি রিভিউয়ারদের কাছে চলে গিয়েছে। কি বলবো, আজ গরিব বলে কোনো রিভিউ ইউনিট নেই, দুঃখ। সাবস্ক্রাইব করে দিন। তো আমরা যদি এর টোটাল স্কোর দেখি, তো মোটামুটি নতুন যেগুলো এপিআইগুলো আছে সেগুলোতে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। যদি আমি ভলকানের কথা বলি অথবা DirectX X12, মোটামুটি ভালো, কিন্তু এটা যখনই একটু নিচে নামে তো এর অবস্থা খুব খারাপ হতে শুরু করে। তো সেটি নিয়ে আমরা কথা বলবো না, এটি যে পজিশনে এসে। আর আমি যদি এর কথা বলি রে ট্রেসিং পারফরমেন্সের, তো আপনি জেনে অবাক হবেন যে মোটামুটি ভালো পারফরমেন্স করছে অ্যাজ কম্পেয়ার টু কারেন্ট জেনারেশনের Radeon RX 6000 সিরিজ। শুধু এইগুলো না, আমি যদি তাদের ডিপ লার্নিং বা এরকম ধরনের এআই ফিচারের কথা বলি, বিশেষ করে যদি আমি এনকোডারের কথা বলি, সুইট স্পট। আপনারা বিলিভ করতে পারছেন যে নতুন একটা গ্রাফিক্স কার্ড কোম্পানি যেখানে আসা মাত্র এআই ফিচার প্রোভাইড ভালো করছে, তাছাড়াও রে ট্রেসিং, এনকোডিং, আরও যত সকল ফিচার লাগে সব কিছুই ভরপুর দিয়ে দিচ্ছে, উইথ ম্যাস প্রোডাকশনের সাথে মেবি আসতে পারে। তো এটি একটা গ্রেট থিং। তবে হ্যাঁ, AMD সামনে ড্রপ করতে পারে তাদের গ্রাফিক্স কার্ড 9 তারিখে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কয়টা গ্রাফিক্স কার্ড তারা নিয়ে আসবে, তবে হ্যাঁ, প্রবাবলি বড়গুলোই। বাই দ্য ওয়ে, এই গ্রাফিক্স কার্ডগুলোর যদি আপনি ডেডিকেটেড ভিডিও চান, সেক্ষেত্রে আমি নিয়ে আসতে পারবো। ইদারওয়াইজ না আনারই চিন্তাভাবনা আছে। তবে হ্যাঁ, টমস হার্ডওয়্যারের বেঞ্চমার্ক থেকে একটা জিনিস তো ক্লিয়ার, এটা একটা মোটামুটি সুইট স্পটে আছে, যা RTX 3060 Ti এর কাছাকাছি পারফরমেন্স দিচ্ছে, শুধুমাত্র রেস্টারাইজেশন পারফরমেন্স, রে ট্রেসিং বোনাস, ওই লাভ ডেট। তবে বোনাস আর একটা বিষয় দিয়ে দিই, এই 8টি গেমসের মধ্যে যেগুলো আবার 1440p-তে করা হয়েছে, অর্থাৎ 1080p থেকে যদি 1440p-তে উঠা যায়, তো সেক্ষেত্রে মোটামুটি AMDর চেয়ে স্লাইটলি বেটার পারফরমেন্স দিচ্ছে এই সমমানের কার্ডগুলোন, অর্থাৎ RX 6600 XT। তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসাংয়ের কাছ থেকে, আর তারা ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে GDDR7 মেমোরির উপর, অর্থাৎ এটির পিক স্পিড যেতে পারে আপ টু 36 Gbps। ইয়েস, 36 Gbps যেতে পারে এই GDDR7 মেমোরিটি। তারপরের যে নিউজটি আসছে সেটিও স্যামসাংয়ের কাছ থেকে, আর তারা রোড ম্যাপ ক্লিয়ার করে দিয়েছে 2027 সাল পর্যন্ত, যেখানে তারা বিভিন্ন ধরনের ফ্যাবের উপর কাজ করবে। বিশেষ করে তাদের মেইন টার্গেট হচ্ছে তারা যাতে ইনহ্যান্স 1.4 ন্যানোমিটার প্রসেস নোডে নামতে পারে, এরকমটাই তারা প্ল্যান প্রোগ্রাম করছে এবং ক্যাপাসিটি নিয়ে কাজ করছে। চিন্তা করা যায় এখানে 2 ন্যানোমিটারের থেকেও অনেক কম। তো আপনারা চিন্তা করুন 2027 সাল কীরকম হতে চলেছে, এরকমটাই রোডম্যাপ পাবলিশ করেছে স্যামসাং। তারপরের যে নিউজটি আসছে পিসি টেক বিডির কাছ থেকে, আর তারা ক্লেম করছে তার চ্যানেলকে নাকি সাবস্ক্রাইব করা হচ্ছে না। তো এটি নিয়ে সামনে আরও আলোচনা হতে পারে। তারপরের যে নিউজটি আসছে সেটি এসারের কাছ থেকে, আর তারা কয়েকদিন আগেই দেখিয়েছিল তাদের নতুন গ্রাফিক্স কার্ড, অর্থাৎ তারাও নামতে চলেছে গ্রাফিক্স কার্ড মার্কেটে। তাই তারা নিয়ে এসেছে আর্ক A770 সমৃদ্ধ একটি গ্রাফিক্স কার্ড, যার ফ্যান ডিজাইন এবং ওভারঅল লুক আমরা দেখতে পারছি। এটা আবার কোন ধরনের কুলিং সলিউশন আমার বুঝে আসলো না, কেননা এটি ব্লোয়ার ডিজাইন এবং ট্রেডিশনাল ফ্যান ডিজাইনে আসছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তবে কুলিং পারফরমেন্স নিয়ে অতটা চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা মোটামুটি একটা কুল কার্ড। তবে এরকম ডিজাইন RTX 4090-তে কবে দেখবো সেটি দেখার বিষয়। আর এই সিরিজটির নাম রেখেছে তারা বাইফরেস্ট।
তারপরের যে নিউজটি আসছে, যারা আপনারা বাজেটে থেকে আপনার Ryzen 7000 সিরিজ নিতে চান তাদের জন্য, কেননা এমএসআইয়ের কাছ থেকে এরকমটাই খবর আসছে, তাদের যে বাজেট সিরিজের B650 মাদারবোর্ডগুলো হবে এগুলোর প্রাইস প্রবাবলি লিক হয়ে গেছে, আর এটি আপনাকে স্পেন্ড করতে হবে সর্বনিম্ন $190, একবারে ডিসেন্ট, যার কোনো আর অপশন হয় না নিচে সেটি, আর আপনি সর্বোচ্চ যেতে পারেন $330 কাছাকাছি। তো সেই হিসেবে যদি আমি বাজেট সিরিজের কথা বলি, AMD 7000 সিরিজ নিলেন একটা Ryzen 5 30,000-এ, অপরদিকে একটা মাদারবোর্ড নিলেন 20,000-এ, 50,000 সেখানেই হয়ে গেল। আবার DDR5 নিলেন দুইটা কিট 20,000-এ, 70,000, হেভি বাজেট, আর অন্যান্য কম্পোনেন্ট ছাড়াও চলতে পারে বলে আশা করা যাচ্ছে। আর যারা চিন্তা করছেন যে এসুসও আমাদেরকে কম দিয়ে দিবে, আবার অ্যাজরগ আছে, গিগাবাইট তো আছেই আছে, তো এটাও ভুলে যান যে তারা আপনাকে বাজেটে দিয়ে দিবে। চিন্তা করা যায় আপনি বাজেট সিরিজের একটা নর্মাল বা স্বাভাবিক যে বোর্ডগুলো হয়ে থাকে সেইগুলো নিতে গেলে আপনাকে $200 থেকে $210 মতো ব্যয় করতে হচ্ছে। এক্সকিউজ মি বাজেট। তবে আপনাদের মধ্যে যারা ইন্টেলকে বেশি ফেভার করে থাকেন তো তাদেরও দাঁত বের করার কোনো দরকার নেই, কেননা তারাও যে নেক্সট জেনারেশনের যে বোর্ডগুলো আছে প্রায় কাছাকাছি প্রাইস করতে চলেছে। বাই দ্য ওয়ে, এটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকছে, অবশ্যই সেটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর আপনার যদি থেকে থাকে Ryzen 9 7950X এর মতো Gen 4 প্রসেসর, তো সেক্ষেত্রে আপনি সাপোর্ট পেতে যাচ্ছেন AVX 512 এর সাপোর্ট, যার মাধ্যমে আপনি PlayStation 3কে ইমুলেট করতে পারেন, যা একটা ভালো দিক। অ্যান্ড যারা রেট্রো গেম খেলতে পছন্দ করেন, রেট্রো বলবো না, খানিক পুরাতন। তারপরের যে নিউজটি আসছে সেটি এসুসকে কেন্দ্র করে, কেননা তাদের ইন্টেলের G790 মাদারবোর্ডের প্রাইসের লিকগুলো চলে এসেছে। লিক কেন বলছে নিউজ, তো এরও প্রাইস আপনি মোটামুটি খুব বেশির কাতারই রাখুন, কেননা এর যদি আমি প্রাইম সিরিজের একবার সর্বনিম্ন বোর্ডের কথা বলি তো সেটিও শুরু হয়ে যাবে €309। হ্যাঁ, একটু ইউরোপে দাম বেশি হয়ে থাকে, তো এস্টিমেট করে নিন যে $300 কাছাকাছি হতে পারে বলে আশা করা যাচ্ছে, আর $1,400 তো এক্সট্রিম এডিশন ম্যাক্সিমাস। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে, ইয়েস, এনভিডিয়ার কাছ থেকে, আর RTX 4080 4090 সবগুলোর গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক কিছু চলে এসেছে। বিশেষ করে যদি আমি কথা বলি ওভারওয়াচ 2 এর, তো এই গেমস এনভিডিয়া টেস্ট করেছে, যেখানে একটা সিগনিফিক্যান্ট মার্জিন দেখা যাচ্ছে উইদাউট এনি DLSS এবং আদার AI ফিচার, আর এখানে যা স্কোর এসেছে আসলে মন শান্ত করে দেয়। আর তাছাড়াও এর আরও কিছু 3D মার্কের কিছু স্কোর আমাদের সামনে চলে এসেছে, যা আমরা মোটামুটি মনে করি যে গুড এনাফ। তো প্রথমে আমরা 3D মার্কের কথা বলি, তো এটি RTX 4080 16GB সাথে এটা কম্পেয়ার করা হয়েছে, যেখানে স্ট্রাইক আলট্রাতে স্কোর এসেছে প্রায় অ্যারাউন্ড 20%-এর বেশি RTX 3090 Ti চেয়ে। আর যদি আমি টাইম স্পাই এক্সট্রিমের কথা বলি তো সেখানে অ্যারাউন্ড 23%-এর বেশি একটা মার্জিন দেখা গেছে। আর সবশেষে যদি কথা বলি পোর্ট রয়্যালের, তো সেখানেও অলমোস্ট 16%, আর এটি কিন্তু 3080-র সাথে। তাছাড়া যদি আমি গেমিং বেঞ্চমার্কের কথা বলি, তো প্রথমত যদি আমরা ওভারওয়াচ 2 এর কথা বলি তো এটি 1440p পারফরমেন্স সেটিংসে এটা যা স্কোর দাঁড়িয়েছে, অর্থাৎ RTX 4090 ওয়াপিং 507 FPS অ্যাচিভ করতে পেরেছে, যা আগের বারের 3090 Ti সে প্রায় ডাবলের কাছাকাছি স্কোর। আর তারপরে যদি আমরা RTX 3080-র কথা বলি 16GB অর্থাৎ গুড যেটা ভার্সন, তো সেটি অ্যারাউন্ড পাওয়া গেছে 368 বা 370 FPS, যা আগের বারের 3080-র চেয়ে প্রায় 32% ফাস্টার। অ্যান্ড যেটা 12GB ভ্যারিয়েন্ট, তো সেটি আরেকটু পারফরমেন্স লো করেছে, অর্থাৎ প্রায় 300-র কাছাকাছি, অর্থাৎ 296, যা মোটামুটি একটা ভালো স্কোর ধরতে পারি। তবে হ্যাঁ, এটা হতে পারতো RTX 4070। আর এই গেমস এখনও DLSS এর বা রে ট্রেসিং এর মতন অতটা ফিচার অ্যাচিভ করেনি, তবে হ্যাঁ সামনের দিকে করবে। তবে এখানে বোঝা যাচ্ছে বা বলা যাচ্ছে যে রেস্টারাইজেশন পারফরমেন্স বেড়েছে, তা বলা যেতেই পারে ইনসেন। আরও যদি ইন্টেলের 13th Gen র্যাপটর লেক সিপিউর সাথে এটিকে টেস্ট করা যায় তো এর স্কোর আরও একটু বাড়তে পারে, আর গেমসের পলিশ অনুযায়ী আর একটু বাড়বে। তবে আবারও বলছি, এগুলো টেস্ট করা হয়েছে 1440p-তে, অর্থাৎ 1440p-তে যা স্কোর গেছে, যা এক সময়ে 4K-তেও এরকম আসতে পারে বলে আশা করা যাচ্ছে। স্পিকিং অ্যাবাউট আশা ভরসা, অবশ্যই বলতে হবে AMD-র কথা। তো তাদের
আপকামিং Radeon RX 7000 সিরিজের যে কার্ডগুলো আসবে, বিশেষ করে যদি আমি কথা বলি ফ্ল্যাগশিপ কার্ডের, অর্থাৎ নাভি 31, নাভি 32 অ্যান্ড নাভি 33 একটু বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরিতে রাখতে পারি। তো এই যে গ্রাফিক্স কার্ডগুলো হবে, এগুলো আউট অফ দ্য বক্স মোটামুটি একটা ভালো পারফরমেন্স ডেলিভার করবে। তবে আমরা চলে যাই আবার Radeon গ্রাফিক্সে। তো সেক্ষেত্রে আমরা যেটা স্কোর জানতে পেরেছি, তো মোটামুটি এখানে যা স্কোর এসেছে, অর্থাৎ কিছু গেমসের CSGO থেকে শুরু করে কিছু স্পোর্ট টাইটেলে, যেখানে মোটামুটি একটা ভালো স্কোর দেখতে পেরেছি। ইভেন এটি RTX 40 সিরিজের সাথে কম্পিট করতে পারে, হাই এন্ডের সাথে না করতে পারলেও মোটামুটি তাদের যে লো এন্ড ভেরিয়েন্টগুলো থাকবে, তো সেগুলোর সাথে তো অবশ্যই করবে, লো এন্ড বললে ভুল হবে। RTX 4080 সাথে তাদের টপ এন্ড করতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে বলে রাখি, Nvidia যদি কাছাকাছি পারফরমেন্স নিয়েও যেতে পারে, তো Nvidia কিছু এক্সট্রা ফিচারের জন্য Nvidia এগিয়েই থাকবে, সেটা অবশ্যই অনেকেই প্রেফার করবে। তবে হ্যাঁ, AMD যদি মোটামুটি একটা ভালো বা কম্পিটিটিভ একটা প্রাইসিং রাখে বা এগ্রেসিভ পজিশনে রাখে, তো সেক্ষেত্রে তাদের চাহিদাটা একটু হলেও বাড়তে পারে বলে আমি আশা করছি। আর আমি চাই যে একবারে তাগড়া কম্পিটিশনের নামক দুইজনেই যাতে সব কিছুই ফেয়ার হয় আর গ্রাফিক্স কার্ডের প্রাইস নিচে নেমে আসে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। বাই বাই।